নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত নেট এবং সেট অ্যাসপিরেন্টস, আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আজকে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার প্রথম পত্র বা জেনারেল পেপার 1 থেকে আবার একটি আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট এই ইউনিটটি। এই ইউনিটটাকে আমরা একটি ভিডিওতে সাম আপ করার চেষ্টা করব, যেমনটি করে ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি আইসিটি থেকে, ইতিপূর্বে কমিউনিকেশন থেকে, হায়ার এডুকেশন থেকে এবং সাথে সম্ভাব্য 50টি এমসিকিউজ। যদিও 50টি এমসিকিউজ সম্ভাব্যটি আমরা কিন্তু একটি ভিডিওতে নয়, সেটা আলাদা করে আপলোড করে থাকি। তো আজকের মূলত আলোচনাটি হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। তো চলুন শুরু করি। প্রথম যদি আমরা সাব ইউনিট দেখি পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের, তা হচ্ছে পরিবেশ এবং উন্নয়ন ও পরিবেশ সহস্রবাদ উন্নয়ন লক্ষ্য, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এবং সেখানে রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা স্থায়ী উন্নয়ন লক্ষ্য। সো পরিবেশ আমরা যেটাকে বুঝি আমাদের চারপাশের পৃথিবীর একটি কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের জীবনযাত্রার প্রতিটি স্তরে কিন্তু বিভক্ত রয়েছে। বর্তমান বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশের মধ্যে একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটি কিন্তু খুব একটা সুবিধের নয়, বরং একটি বিপজ্জনক মোড় নিতে শুরু করেছে। তাই এই অবস্থা থেকে মোকাবিলা করার জন্য আমাদের সামনে দুটি মূল উন্নয়ন লক্ষ্য কিন্তু আমরা গ্রহণ করার চেষ্টা করেছি এই অর্থে একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লক্ষ্যটির সময় বা মেয়াদ, আরেকটি কিন্তু এখনো সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটি হচ্ছে সহস্রবাদ উন্নয়ন লক্ষ্য, যেটাকে আমরা বলছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, আরেকটি হচ্ছে স্থায়ী উন্নয়ন লক্ষ্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এই লক্ষ্যগুলির উদ্দেশ্য শুধুমাত্র আর্থিক উন্নতি নয়, বরং পরিবেশের সুরক্ষা এবং সামাজিক ন্যায়টাকে প্রতিষ্ঠা করা। ওকে, আমরা এবারে প্রথমে আসি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 2000 সালে জাতিসংঘ দ্বারা স্থাপন করা হয়েছিল এই লক্ষ্যটি, যার মূল উদ্দেশ্য ছিল 2015 সালের মধ্যে বিশ্বজুড়ে বেশ কিছু মৌলিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি সমাধান করা। আর এই লক্ষ্যগুলির মধ্যে প্রথম ছিল দারিদ্রতা দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, এছাড়া লিঙ্গ সমতা এবং পরিবেশের সুরক্ষা প্রভৃতি। তো এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর সময় একটি প্রধান সমালোচনা হয়েছিল যে এগুলো খুব বিদেশি প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। তখন মানুষের এমনটা ফিল হওয়ার কারণও ছিল, কারণ তখন কিন্তু আধুনিকতার এত দূর কিন্তু ভারতে আসেনি, এবং পরিবেশগত সমস্যাগুলোকে কিন্তু তখন কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল না। কিন্তু আজকে যদি আমরা দেখেন দিল্লিতে এত পলিউশন, সো উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রায়শই পরিবেশের যে ক্ষতি করছিল এগুলো কিন্তু খুব মেনে নিতে পারছিল না মানুষ। এবারে যদি দেখেন উদাহরণস্বরূপ প্রচুর প্রচুর কিন্তু বন উজাড় করে দেওয়া হয়েছে, শহর তৈরি হয়েছে, এবং যার কারণে কিন্তু জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো কিন্তু অনেকটাকে কিন্তু অগ্রাহ্য করা হয়েছিল, যা উন্নতির সাথে সাথে মানব সভ্যতার জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে এনেছে আমাদের ভারতবর্ষের মতো দেশে। তাই এরপর 2015 সালে আমরা কিন্তু দেখি আরেকটি উন্নয়ন লক্ষ্য নিয়ে আসতে, তার জন্য হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, আর যা কিন্তু কার্যকর হলো 2015 খ্রিস্টাব্দে। সো এখানে 17টি লক্ষ্য এবং 169টি টার্গেট নেওয়া হলো। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উদ্দেশ্য ছিল পৃথিবীর সব প্রান্তের উন্নয়ন ঘটানো, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা এবং পরিবেশটাকে সুরক্ষিত রাখা। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বিশ্বকে বিশেষভাবে সচেতন করে তুলেছে, যে এটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে উন্নয়ন মানে শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং যথাযথভাবে পরিবেশ রক্ষার মাধ্যমে সামগ্রিক মানব কল্যাণ করা। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যদি আমরা দেখি, এখানে জলবায়ু পরিবর্তনের
প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, জীব বৈচিত্র্যের সংরক্ষণ করার কথা বলা হচ্ছে এবং সাশ্রয়ী ও পরিশ্রমী জনশক্তি সৃষ্টি সম্পর্কিত লক্ষ্যগুলিকে কিন্তু বেশি করে জোর দেওয়া হচ্ছে, যা কিন্তু পরিবেশ ও উন্নয়নের মধ্যে একটি ভারসাম্য রেখার চেষ্টা করেছে। আর আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে এই বিশেষ যে আমাদের লক্ষ্যটাকে ফুলফিল করা। যদি আপনারা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার কিন্তু সেপারেট ভিডিও করা রয়েছে, দেখতে পারেন চ্যানেলে। এবারে আসবো দ্বিতীয় সাব ইউনিট, মানব এবং পরিবেশের আন্তঃক্রিয়া। ওকে, অর্থাৎ মানবতার সাথে, মানুষের সাথে পরিবেশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে আমরা জানি। সো পরিবেশ আমাদের চারপাশের সামাজিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক উপাদানের একটা সমন্বয় বলাইতে পারে। আজকের আধুনিক যুগে মানুষের কার্যকলাপ এবং প্রকৃতির মধ্যে এক সত্যি একটা নিবিড় সম্পর্ক। তবে হ্যাঁ, এই সম্পর্ক মানে বলতে গেলে মাছের চোখের মতো ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র হলেও এর প্রভাব কিন্তু অত্যন্ত বৃহৎ এবং প্রভাবশালী, তা কিন্তু আপনারা প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে বুঝতেই পারছেন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশ মানব সৃষ্ট যে কার্যকলাপের জন্য কত যে সাফার করছে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিবেশের পরিবর্তনে, আমরা কিন্তু তা খুব ভালো করে টের পাচ্ছি। তাই আজকের আমাদের এই আলোচনায় আমরা দেখব যে আমরা এই মানব এবং পরিবেশের যে একটা আন্তঃপ্রক্রিয়া রয়েছে এবং সেটা বুঝতে হবে, এবং বিশেষ করে ভারতীয় এই উপমহাদেশের এই যে মানব সৃষ্ট কার্যকলাপের আমি কিন্তু কিছু বিশেষ উদাহরণও দেব, এবং তার প্রভাব কি হয়েছে সেগুলো কিন্তু বুঝবেন একটু একটু করে। ওকে, তো চলুন শুরু করছি। প্রথম আসবো বৃক্ষ কাটা বা বৃক্ষ কর্তন আমরা বলতে পারি, ও খনিজ সম্পদ আহরণ। এই কারণে আমরা কি ভোগ করছি বা কি সাফার করছি। 1970-এর দশকে ভারতের উত্তরাঞ্চলে, বিশেষ করে উত্তরাখণ্ডে একটা আন্দোলন হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, চিপকো আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল উদ্ভিদের সুরক্ষা, মানে গাছের রক্ষা করা এবং বনের অবলম্বনকে রক্ষা করা। আপনারা দেখেছিলেন এখানে স্থানীয় গ্রামবাসীরা গাছগুলোকে তারা জড়িয়ে ধরেছিল। তো গাছগুলিকে জড়িয়ে ধরে তারা কিন্তু ওই যারা আরবান ডেভেলপার তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর তা কিন্তু বিশ্বজুড়ে পরিবেশ অধিকার আন্দোলনের একটি মাইলস্টোন বা মাইল ফলক হিসাবে কিন্তু পরিচিত হয়েছে। কেন করছে? কারণ পরিবেশ ডিগ্রেডেড হচ্ছিল বলে। এরপরে আসি, আপনাদের একটা ঘটনা বলি, বন্যা ও ভূমিকম্প নিয়ে। 2004 সালের সুনামি আপনাদের হয়তো অনেকের মনে আছে, যা ভারতীয় উপকূলে ব্যাপক ধ্বংস সাধন করে। মানুষের অবহেলা ও পরিবেশের অপর্যাপ্ত ব্যবস্থার কিন্তু ফলস্বরূপ ছিল এটাই। তো এই প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের অপরিবর্তনীয় ক্ষতির পাশাপাশি পরিবেশের এক অভাবনীয় কিন্তু ক্ষতি ঘটেছিল, তা কিন্তু আমরা বলতে পারি না। এছাড়া ভাবুন তো, আমরা তো নদী মাতৃক দেশ, তাই না? এখানে নদীকে মা হিসেবে দেখা হয়। আর ভাবুন কত নদী দূষিত হচ্ছে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ বলি, গঙ্গা নদী, যা হিন্দু ধর্মময় একটি পবিত্র নদী, এবং সেই নদীর দূষণ কিন্তু আজকে একটা গুরুতর সমস্যা। বিভিন্ন শিল্প ও আবাসিক শোধনাগারের বর্জ্য প্রতিনিয়ত কিন্তু গঙ্গায় মিশছে, যার ফলে মানুষের স্বাস্থ্য এবং জীবজগতের উপর কিন্তু একটা বিপদ ক্রমাগত বেড়েই চলেছে। তো এই বিশ্ববিদ্যালপী পরিবেশ ও মানবের এই সম্পর্কের কিন্তু একটা একটা প্রকৃষ্ট উদাহরণ বলতে পারি এই গঙ্গা। এবার আমরা আসবো যে বিশ্বব্যাপী, ভারতবর্ষে কেন, বাইরেও দেখতে পারি। সব থেকে বড় একটা উদাহরণ বলি, অ্যানাকোন্ডা বনাঞ্চল আপনাদের নিশ্চয়ই মনে আছে। অ্যামাজন বর্ষা বনাঞ্চলের একটা বিশেষ ধ্বংস আমরা দেখতে পেয়েছি, যা সম্পূর্ণ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন সঞ্চালনের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই অ্যামাজন
রেন ফরেস্ট। আপনারা জানেন নিশ্চয় এটি পৃথিবী জুড়ে কিন্তু প্রভাব ফেলেছে। এটি অশোধিত বনাঞ্চলের এই ক্ষতি, মানুষের যে লোভ, ওই অ্যামাজন রেন ফরেস্টকে তারা এক্সপ্লোর করতে চাইছে এবং এই এক্সপ্লোরেশন করে সেখান থেকে ভ্যালুয়েবল রিসোর্স খুঁজতে চাইছে, যার ফলাফল কিন্তু খুব খারাপ হচ্ছে। কিন্তু এছাড়া আর একটা উদাহরণ বলি, গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে। গ্রিনল্যান্ডের বরফ, যা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম একটা চিহ্ন, তাও কিন্তু আমরা দেখি মানুষ কিন্তু হাল ছাড়েনি, মানুষ কিন্তু সেখানে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছে। এটি সমুদ্রে জলের স্তর বৃদ্ধি করিয়ে দিচ্ছে, যা কিন্তু প্রথম থেকে ক্ষতির মুখে পড়েছে সব থেকে বেশি ওই পার্শ্ববর্তী উপকূলবর্তী অঞ্চলগুলি। তাই মাথায় রাখতে হবে বন্ধুরা, আমাদের মনুষ্যকৃত কাণ্ড কিন্তু বেশি এই পরিবেশ দূষণের পেছনে। এছাড়া যদি আরেকটা ঘটনা বলি, বিশ্বব্যাপী বিখ্যাত প্যারিস জলবায়ু চুক্তি। 2015 সালে প্যারিসে স্বাক্ষরিত হয়েছিল একটি জলবায়ু বিষয়গত একটা চুক্তি, এবং এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টা ছিল, আর যার উদ্দেশ্য ছিল গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটাকে সীমিত করা। বিভিন্ন দেশ এই চুক্তিতে স্বাক্ষরও করে এবং তারা বলে, তারা সেখানে শপথ নেন নিজেদের কমপক্ষে গ্রিন হাউস গ্যাস নির্গমন করার কিন্তু চেষ্টা করবে, যা কিন্তু মানব এবং পরিবেশের সম্পর্কে একটা নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে। তো এই ইনিশিয়েটিভ গুলো শুধু একটা নয়, অগণিত নেওয়া প্রয়োজন। তা না হলে কিন্তু আমাদের এই পৃথিবীর যে স্থায়িত্ব বা অস্তিত্ব থাকবে না। এবারে আমরা আসব যেগুলো আমাদের এই পরবর্তী সাব ইউনিটে রয়েছে, তা কিন্তু রিলেটেড টু পলিউশন, তো দূষণ। তো এই দূষণ বিভিন্ন রকমের হয়ে থাকে। এই দূষণ থেকে এই ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেট এখানে কেমন প্রশ্ন আসে সেই রকম রিলেটেড একটা আলোচনা রাখছি। তো প্রথমে আসবো এয়ার পলিউশন। ভারতে বায়ু দূষণ কিন্তু একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর একটা নেতিবাচক কিন্তু প্রভাব ফেলে। বায়ু দূষণের প্রধান কারণগুলি আপনারা সবাই প্রায় জানেন। তার একটা বড় কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট যানবাহনের ধোঁয়া, শিল্প কলকারখানার নির্গমন, এছাড়া বিভিন্ন নির্মাণ কাজে পেরিয়ে আসা ধুলা এবং কৃষি কাজকর্মে ফসলের গোড়া পোড়ানো। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গেও কিন্তু এগুলো হয়। এবং জ্বালানি হিসাবে জীবাশ্ম জ্বালানির এখনো ব্যবহার। তো এইসব কার্যক্রমের ফলে বায়ুতে বিভিন্ন দূষক পদার্থের মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর এগুলি কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবারে আপনাদের বুঝতে হবে যে বায়ু দূষণের প্রধান দূষক পদার্থগুলি কি কি। ঠিক আছে, একে একে বলছি, আপনারা নথিভুক্ত করবেন। প্রথম হচ্ছে পার্টিকেল ম্যাটার বা PM2.5। এটি কি? অর্থাৎ 2.5 মাইক্রোমিটারের চেয়ে ছোট বস্তুকণা, যা ফুসফুসে গভীরভাবে প্রবেশ করে এবং আমাদের রক্ত প্রবাহে মিশে যায় এবং অনেক রকম কিন্তু সমস্যার সৃষ্টি করে। এছাড়া PM10 বা পার্টিকুলার ম্যাটার 10, 10 মাইক্রোমিটারের চেয়ে ছোট বস্তুকণা, যা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের কারণ হয়ে বসে। এছাড়া বায়ুতে আমরা নির্গত হতে যে গ্যাসটা বেশি দূষিতপূর্ণ হয়ে থাকে তা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড বা NO2। যানবাহন ও শিল্প কলকারখানার নির্গমন থেকে এই গ্যাসটির সৃষ্টি, যা কিন্তু আমাদের শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে। এছাড়া সালফার ডাই অক্সাইড বা SO2, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই গ্যাসের উৎপত্তি, যা আপনারা জানেন অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ। এছাড়া O3 বা ওজোন, ভূমিস্তরের ওজোন, যা সূর্যালোকের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইড ও VOC বা ভোক এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে গঠিত হয়ে থাকে। এটি আমাদের শ্বাসযন্ত্রের বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে। এবারে আপনাদেরকে কিছু উদাহরণ দেব যে ভারতে এই বায়ু দূষণের প্রভাব এবং তার কিছু উল্লেখযোগ্য ঘটনা। আমি তো পূর্বেও বলেছি দিল্লির বায়ু দূষণ সংকট। প্রতি বছর শীতকালে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা
অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, যা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্তভাবে মানুষের বাড়িয়ে দেয়। এছাড়া আপনারা জানেন ভারত একটি কৃষিপূর্ণ দেশ। এখানে কৃষি জমিতে ফসলের যে উচ্ছিষ্ট অংশ বা গোড়া এগুলোকে পোড়ানো হয়। বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ফসলের গোড়া পোড়ানোর ফলে ওই সৃষ্ট ধোঁয়া দিল্লি ও আশেপাশের অঞ্চলে বায়ুতে কিন্তু দূষণের মাত্রা বাড়ায়। এছাড়া শিল্পাঞ্চলের দূষণ, ভারতবর্ষের বিভিন্ন শিল্পাঞ্চল যেমন চলুন কানপুর, ফরিদাবাদ ও বারাণসী, এইখানকার যে শিল্প কলকারখানা রয়েছে সেখান থেকে যে নির্গমন হচ্ছে বায়ুগুলি বায়ুতে মিশে দূষণের মাত্রা কিন্তু উচ্চভাবে বাড়িয়ে দিচ্ছে। এবার আমরা দেখব যে ভারতবর্ষ থেকে কি কি প্রচেষ্টা নেওয়া হয়েছে এই বায়ু দূষণটাকে নিয়ন্ত্রিত করতে। প্রথমত আসবো বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, 1981 সালে নেওয়া হয়েছিল। এই আইনটি বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য নেওয়া হয়েছিল, যা কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠনের মাধ্যমে কার্যকরিত করা হয়েছিল 1981 খ্রিস্টাব্দে। এরপরে আসবো পরিবেশ সুরক্ষা আইন, 1986 সালে হয়েছিল। এই আইনটি পরিবেশের সার্বিক সুরক্ষার জন্য কিন্তু গৃহীত হয়, যা বায়ু দূষণ সহ বিভিন্ন পরিবেশগত সমস্যার সমাধানে সহায়তা করে। এরপরে আসবো জাতীয় বায়ু গুণমান মনিটরিং প্রোগ্রাম, ন্যাশনাল এয়ার মনিটরিং প্রোগ্রাম, NAMP। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, CPCB, এদের কর্তৃক পরিচালিত এই জাতীয় বায়ু গুণমান মনিটরিং প্রোগ্রাম বা NAMP, তারা এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্থানে ভারতবর্ষে বায়ুর গুণমান পর্যবেক্ষণ করে থাকে। এছাড়া 2019 সালে এই যে জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি অর্থাৎ ন্যাশনাল ক্লিনিং এয়ার প্রোগ্রাম 2019 সালে চালু করা হয়। এই কর্মসূচির লক্ষ্য হলো 2024 সালের মধ্যে বায়ু দূষণের মাত্রা অ্যাটলিস্ট 20 থেকে 30% কমানো। এছাড়া GRAP, গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের মাত্রা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য এই পরিকল্পনা গৃহীত হয়েছিল। তো এইভাবে যদি একটা দূষণটাকে আমরা স্টাডি করি তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রিক প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হতে পারে। এবারে আসবো দ্বিতীয়, ওয়াটার পলিউশন বা জল দূষণ। ভারত আপনারা জানেন একটি নদী মাতৃক দেশ। ভারতের জল দূষণ তাই একটি গুরুতর সমস্যাও হয়ে দাঁড়িয়েছে, যা কিন্তু জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কিন্তু প্রচন্ডভাবে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশের বিভিন্ন অঞ্চলে জল দূষণের মাত্রা কিন্তু উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা প্রথমে দেখে নেব জল দূষণের প্রধান দূষক পদার্থ সমূহ কি কি। প্রথম আসবো নাম্বার 1, জৈব বর্জ্য, গৃহস্থলী ও শিল্প বর্জ্য থেকে আসা জৈব পদার্থ, যা জলে ঢুকে গিয়ে জলের সাথে মিশে গিয়ে অক্সিজেনের মাত্রা কিন্তু কমিয়ে দেয়, যা জলজ প্রাণীর জন্য কিন্তু প্রবলভাবে ক্ষতিকর এবং জলজ প্রাণীর ক্ষেত্রে কিন্তু একটা বড় কিন্তু বাধাও। এবারে আসবো রাসায়নিক পদার্থ, কৃষিতে ব্যবহৃত কীটনাশক, সার, এছাড়া শিল্প বর্জ্য থেকে নির্গত ভারী ধাতু যেমন সীসা, পারদ এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ, এগুলি জলের সাথে মিশে কিন্তু জলের গুণমানটাকে নষ্ট করে দেয়। এছাড়া আসবো পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস,
নাইট্রেট ও ফসফেটের মতো দুটি পুষ্টি উপাদানের যদি জলের মধ্যে অতিরিক্ত উপস্থিতি ঘটে, জলাশয়ে আমরা দেখতে পাই সেখানে শৈবালের অতিবৃদ্ধি ঘটায় এবং এর ফলে যে সৃষ্টি হয় তাকে বলা হয় ইউট্রিফিকেশন। এছাড়া প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য রোগ জীবাণু যা অপরিশোধিত পয় নিষ্কাশন ও মানব বর্জ্য থেকে কিন্তু জলে প্রবেশ করে এবং জলবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি করে। এবারে আপনাদের সামনে কিছু নথি রাখবো যেগুলো ভারতের জল দূষণের উল্লেখযোগ্য ঘটনা। যেমন নাম্বার 1 আসবো গঙ্গা নদীর দূষণ। গঙ্গা নদী ভারতের একটা অন্যতম পবিত্র নদী, তবে এই পবিত্র নদী হলেও শিল্প বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য ও পয় নিষ্কাশনের মাধ্যমে এই জল দূষিত হচ্ছে ব্যাপকভাবে। সরকার যদিও নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ ও পুনরুজ্জীবনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। এরপরে আসবো যমুনা নদীর দূষণ। দিল্লি ও আশেপাশের অঞ্চলে যমুনা নদী কিন্তু ব্যাপকভাবে দূষণের শিকার, যেখানে শিল্প বর্জ্য ও অপরিশোধিত পয় নিষ্কাশন সরাসরি নদীতে ফেলা হয়। এছাড়া হুসেইন সাগর হ্রদের দূষণ। হায়দ্রাবাদের এই হ্রদটি হুইসেন হ্রদ শিল্প ও গৃহস্থলীর বর্জ্যের কারণে মারাত্মকভাবে দূষিত হয়েছে, যার ফলে জলজ জীব বৈচিত্র্যের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এবারে আসবো যে এই জল দূষণ নিয়ন্ত্রণ করার জন্য ভারতবর্ষ থেকে কি কি নীতি বা কি আইন প্রণয়ন করা হয়েছে। প্রথমে আসবো যেমন বায়ু নিয়েছিল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981-তে, ঠিক তেমনি করে তারই পূর্বে নেওয়া হয়েছিল জল রিলেটেড জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন 1974। এই আইনটি জলের গুণমান রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রণীত হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছে। এরপরে আসবো পরিবেশ সুরক্ষা আইন 1986। পরিবেশের সার্বিক সুরক্ষার জন্য এই আইন প্রণীত হয়, যা জল দূষণ সহ বিভিন্ন পরিবেশগত সমস্যার সমাধানে সহায়তা করে। এরপরে আসবো জাতীয় জল নীতি 2012। এই জাতীয় জল নীতি 2012 এই নীতির মাধ্যমে জলের সংরক্ষণ, জলের ব্যবস্থাপনা ও গুণমান রক্ষার উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পূর্বে তো বলেছি নমামি গঙ্গে প্রোগ্রাম, গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যে 2014 সালে এই নমামি গঙ্গে কর্মসূচি চালু করা হয়। এছাড়া 2014 সালে আরেকটি প্রকল্প, তার নাম আপনারা সবাই জানেন, স্বচ্ছ ভারত মিশন, এটি শুরু করা হয় এবং এই মিশনের মাধ্যমে গ্রামীণ ও শহরে বিশেষ করে স্যানিটেশন উন্নয়ন ও খোলা স্থানে মল ত্যাগ বন্ধের প্রচেষ্টা নেওয়া হয়েছে, যা কিন্তু জল দূষণ কমানোর একটা অন্যতম বড় একটা প্রয়াস বলা যেতে পারে। এরপরে আমরা আসবো নেক্সট পলিউশন নিয়ে, তা হচ্ছে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। শব্দ দূষণ এটি হলো এমন অকাঙ্ক্ষিত বা অতিরিক্ত শব্দ যা মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ভারতে শব্দ দূষণ একটি অত্যন্ত গুরুতর সমস্যা, বিশেষ করে শহরাঞ্চলে, যেখানে যানবাহনের হর্ন, যেখানে ক্রমশভাবে চলতে থাকা নির্মাণ কাজ, শিল্পী কার্যক্রম এবং বিভিন্ন রকম ভাবে ফেস্টিভ্যাল উৎসবের সময় উচ্চ শব্দের লাউড স্পিকারের কারণে বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে। তাই আমরা আজকে জানবো প্রথম কি কি কারণে এই শব্দ দূষণ হয়ে থাকে বা শব্দ দূষণের উৎসগুলি কি।
অবভিয়াসলি সর্বপ্রথম আপনারা জানতে পেরেছেন যানবাহন, এটি কিন্তু একটা অন্যতম কারণ, যেখানে অতিরিক্ত হর্ন বাজানো এই শব্দ দূষণের কারণ। দ্বিতীয়ত বললাম নির্মাণ কাজ, যেখানে বিভিন্ন রকম ওয়ার্কিং সাইটে ভারী যন্ত্রপাতি এবং এছাড়া কার্যক্রম চলার সময় এই জিনিসপত্র পড়ে যাওয়া, ভাঙা ইত্যাদির সহ আওয়াজ। এছাড়া শিল্প কার্যক্রম, যে সমস্ত এলাকায় কলকারখানা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও একই রকম ভাবে ব্যবহৃত যন্ত্রপাতি ইত্যাদি থেকে কিন্তু এই আওয়াজ আসতে পারে। এছাড়া আমরা মানুষ কালচারাল মানুষ, বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠানপত্র করে থাকি। তো সামাজিক অনুষ্ঠান, বিবাহ, ধর্মীয় অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে কিন্তু উচ্চ মাত্রায় সাউন্ড সিস্টেম এবং আতশবাজি এগুলো ব্যবহার হয়ে থাকে। যদিও আতশবাজিটাকে অনেকটা রেস্ট্রিক্ট করা হলেও আমরা এখনো দেখতে পাই বহু জায়গায় কিন্তু এই উচ্চ স্বরে ডিজে হ্যানত্যান কিন্তু চলে, মানে অনুষ্ঠানের একটা অন্যতম একটা অঙ্গ হয়ে গেছে এই উচ্চ মানের সাউন্ড সিস্টেম। ওকে, এবারে দেখবো যে ভারত সরকার কি কি শব্দ দূষণে প্রয়াস, না তার আগে 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 দেখে নেবো যে ভারতবর্ষের কিছু উল্লেখযোগ্য ঘটনা, যে কোথায় কোথায় এরকম শব্দ দূষণ হয়েছিল তার প্রভাব নিয়ে। কলকাতায় আমি একটা উদাহরণ বলতে পারি, বিশেষ করে এই 2024 সালের যখন আমরা হ্যাপি নিউ ইয়ার হচ্ছিল, সেই রাতে আতশবাজি ও ডিজে সাউন্ডের কারণে হাসপাতাল এলাকায় শব্দের মাত্রা 50.9 ডেসিবেল পর্যন্ত পৌঁছায়। আর এটা কিন্তু একটা নির্ধারিত সীমার চেয়ে বেশি হয়েছিল। এছাড়া আরেকটা ঘটনা বলি, আমাদের পশ্চিমবঙ্গের মালদায় শব্দ দূষণের প্রতিবাদে হত্যা পর্যন্ত করা হয়েছিল। 2023 সালের জানুয়ারিতে মালদায় উচ্চ শব্দের ডিজে বক্সের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়, যা শব্দ দূষণ সম্পর্কিত একটা সহিংসতার একটা দৃষ্টান্ত বলা যেতে পারে। যাই হোক, এবারে দেখব যে শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি নীতিমালা গ্রহণ করা হয়েছে। নাম্বার 1 আসবো পরিবেশ সুরক্ষা আইন 1986। 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন, আমরা ইতিপূর্বে যখন বায়ু দূষণ বলেছিলাম সেই সময় কিন্তু আলোচনা করেছিলাম। সো এই আইনের অধীনে কেন্দ্রীয় সরকার শব্দ দূষণের নিয়ন্ত্রণের একটি বিভিন্ন নিয়ম ও বিধি প্রণয়ন করেছে। এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দ দূষণ রেস্ট্রিক্ট করা, এই নিয়ে যে বিধিমালা যেমন করে ছিল জলের ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে, এটা কিন্তু নেওয়া হয়েছিল 2000 সালে। সো এই বিধিমালায় বিভিন্ন অঞ্চলের জন্য শব্দের উচ্চ সীমা কিন্তু নির্ধারিত করা হয়েছে এবং উৎসব ও সামাজিক অনুষ্ঠানে শব্দের নিয়ন্ত্রণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এরপরে আসবো পরবর্তী যেটা আইন ছিল 1981-তে, যেখানে বায়ু দূষণ নিয়ে কিন্তু একটা বিশেষ আইন ছিল। সেখানেও কিন্তু এই শব্দ দূষণ সম্পর্কে কিন্তু নিয়ন্ত্রণের পক্ষে তারা কিন্তু বিশেষভাবে কিন্তু রেস্ট্রিকশন জানিয়েছিল। ওকে, বেশ, এবারে আরেকটি বিশেষ তারা ভারত সরকার থেকে নেওয়া হয়েছিল, যেমন হচ্ছে সাইলেন্স জোন নির্ধারণ। যেমন করে আপনারা জানেন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, এই সমস্ত এলাকা সংলগ্ন সেগুলোকে সাইলেন্ট জোন ঘোষণা করা, যেখানে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি শব্দ একেবারেই করা যাবে না। ওকে, নেক্সট আসবো আমাদের পরবর্তী দূষণ এবং হিসেবে আমাদের শেষতম দূষণ, তা হচ্ছে মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন। মাটি দূষণ এটি হলো এমন একটি দূষণ যেখানে মাটিতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের উপস্থিতি, এই ক্ষতিকারক পদার্থ যেগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কিন্তু অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। ভারতে মাটি দূষণ কিন্তু একটি ধীরে ধীরে একটা গুরুতর সমস্যা হতে চলেছে, হয়ে উঠছেও, যা বিশেষ করে কৃষিতে উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের উপর একটা বিশেষ বড় প্রশ্ন চিহ্ন কিন্তু সৃষ্টি করে দিয়েছে।
তাই আমরা প্রথমে এই মৃত্তিকা দূষণের পেছনে প্রধান প্রধান দূষক পদার্থ সমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো ভারী ধাতু, যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি ভারী ধাতু শিল্প, বর্জ্য, খনি কার্যক্রম এবং কীটনাশকের মাধ্যমে মাটিতে প্রবেশ করছে এবং এগুলি খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যের উপর প্রবলভাবে ক্ষতিকারক একটা প্রভাব সৃষ্টি করছে। এরপরে আসবো রাসায়নিক সার ও কীটনাশক। আমরা জানি কৃষিতে ব্যবহৃত অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক মাটির গুণমান ধীরে ধীরে নষ্ট করছে। এছাড়া জীব বৈচিত্র্যের উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব ও সৃষ্টি করছে। এর পাশাপাশি জৈব রাসায়নিক দ্রব্য, শিল্প ও গৃহস্থলী, এখানে যে বর্জ্য থেকে নির্গত জৈব রাসায়নিক পদার্থ, এটাও কিন্তু মাটির গুণমানকে কিন্তু ধ্বংস করছে। যদি ভারতবর্ষের উল্লেখযোগ্য কিছু মৃত্তিকা দূষণ নিয়ে ঘটনা দেখি, তাহলে আমার প্রথমে মনে পড়ে তামিলনাড়ুর রনিপেটি শিল্প দূষণ। রনিপেট অঞ্চলে চামড়া প্রক্রিয়াকরণ শিল্পের বর্জ্য থেকে ক্রোমিয়ামের মতো ভারী ধাতু মাটিতে প্রবেশ করে, যা স্থানীয় জলাশয় ও কৃষি জমিকে দূষিত করেছিল। এছাড়া পাঞ্জাবের মালওয়া অঞ্চলে কীটনাশকের মাধ্যমে দূষণ। এই মালওয়া এই অঞ্চলে অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করার ফলেই আমরা দেখতে পেয়েছিলাম মাটিতে বিষাক্ত পদার্থের মাত্রা বৃদ্ধি পেয়েছিল, যার কারণে স্থানীয় জনগণের স্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছিল। ওকে, এরপরে আর যদি বলি, না, ভারতে মাটি দূষণ নিয়ন্ত্রণে এবার আসবো কি কি নীতি গ্রহণ করা হয়েছিল। প্রথমে আসবো পরিবেশ সুরক্ষা আইন 1986। এই আইনটির মাধ্যমে আমরা জানি মাটি দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নিয়ম ও বিধি প্রণয়ন করা হয়েছে। দ্বিতীয় যেটা দেখি, যদি আসি সিপিসিবি, অলরেডি আলোচনা করেছিলাম, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, এরা মাটি দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্দেশিকা ও মানদণ্ড নির্ধারণ করে এবং রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদগুলোর সঙ্গে একটা সমন্বয় সাধন করে। এছাড়া রয়েছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981। এখানেও কিন্তু প্রযোজ্য, যদিও এই আইন আমরা জানি বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য, তবে এর অধীনে গৃহীত কিছু পদক্ষেপ মাটি দূষণ নিয়ন্ত্রণেও কিন্তু বিশেষভাবে সহায়ক। এছাড়া জাতীয় পরিবেশ নীতি, যেটা 2006 সালে গৃহীত হয়েছিল, এই নীতির মাধ্যমে মাটি দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ কিন্তু সুপারিশ করা হয়েছে। ওকে, বেশ, তো আশা করি এই আইনগুলিকে আপনাদের কিন্তু একটু সিস্টেমেটিক্যালি দেখাতে একটু সময় লাগলো, কারণ এই দূষণটা বুঝতে আপনারা খুব সহজেই পারবেন, কিন্তু রিলেটেড যে ইস্যুগুলো নিয়ে আপনাদের একটু জানার জন্য আমি একটু বেশি সময় নিলাম। এরপরে চলে আসবো এই দূষণের সাথে যুক্ত বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, এগুলো থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে। তো এই ওয়েস্ট এবং তার টাইপস। ওকে, ভারতে এই যেমন বলছি কঠিন, তরল, বায়োমেডিক্যাল, এইরকম যে টাইপ অফ ওয়েস্ট খুবই বিপজ্জনক। এছাড়া ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় একটা চ্যালেঞ্জ, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর নেতিবাচক কিন্তু প্রভাব ফেলে আসছে। তাই এখানে আমরা এক একটি করে বর্জ্য পদার্থ নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিছু ভারতের ইনসিডেন্ট তুলে ধরার চেষ্টা করব যেখানে এই রকম বর্জ্যের মাধ্যমে সমস্যা হয়েছে। যেমন প্রথম আসবো সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য। কোথা থেকে আসে এগুলো? যেমন গৃহস্থলীর আবর্জনা, খাদ্যের উচ্ছিষ্ট, প্লাস্টিক, কাগজ, ধাতু, কাঁচ ইত্যাদি। এছাড়া নির্মাণ ও ভাঙা গড়া বর্জ্য, যেমন ইট,
বালি, সিমেন্ট, কাঠের টুকরো ইত্যাদি। কৃষিকাজে ব্যবহৃত বর্জ্য, ফসলের অবশিষ্টাংশ, পশুদের মলমূত্র ইত্যাদি। এবারে কিছু ঘটনা এই কঠিন বর্জ্য পদার্থ থেকে নিয়ে বলি। মুম্বাইয়ের নিশ্চয়ই দিওনারা ডাম্পিং গ্রাউন্ডের কথা মনে আছে। এই দিওনারা ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছিল 2016 সালে। 2016 সালের মুম্বাইয়ের দিওনার ডাম্পিং গ্রাউন্ডে একাধিকবার আগুন লেগেছিল। এটি ভারতের অন্যতম বৃহত্তম আবর্জনা ফেলা স্থান এবং এটি কয়েকদিন ধরে আগুনে পুড়েছিল, যা বিষাক্ত গ্যাস ছড়িয়ে মুম্বাই শহরে বায়ুর গুণমান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আপনাদের আরেকটা ঘটনা বলি, চেন্নাইয়ের আবর্জনা স্তূপ 2017 সালে চেন্নাই শহরের রাস্তায় বিশাল আবর্জনার স্তূপ জমে ওঠে, যা সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর কিন্তু ঝুঁকি হয়ে গেছিল। গেল কঠিন বর্জ্য। দ্বিতীয় আসবো তরল বর্জ্য বা লিকুইড ওয়েস্ট। আমি যদি উদাহরণ বলি কোথা থেকে আমরা এগুলো পেয়ে থাকি, দেখুন গৃহস্থলী পয় নিষ্কাশন, যেমন রান্নাঘর ও বাথরুমের বর্জ্য জল, এছাড়া শিল্প কার্যে ব্যবহৃত জল, রাসায়নিক কারখানা হতে পারে, টেক্সটাইল মিল হতে পারে, চামড়া প্রক্রিয়াকরণ শিল্প থেকে হতে পারে, এই সমস্ত থেকে নির্গত বর্জ্য জল। এছাড়া কৃষি নিষ্কাশন, কৃষিতে ব্যবহৃত অতিরিক্ত বর্জ্য জল, যেগুলো সার এবং কীটনাশককে বহন করে নিয়ে যায় জলীয় এলাকায়। সো যদি আমরা এই জলের বর্জ্যের মাধ্যমে ইনসিডেন্টটাকে দেখি, তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ গঙ্গা নদীর দূষণ। এটি কিন্তু একটা কন্টিনিউয়াসলি চলতে থাকা একটা সমস্যা। এর বৃদ্ধিটা শুরু হয়েছে 2010-এ বেশি। গঙ্গা নদী দীর্ঘদিন ধরে অবিলম্বে না পরিষ্কার করার কারণে শহরে ক্রমাগতভাবে নিষ্কাশন হচ্ছে, শিল্প বর্জ্য ও কৃষির রাসায়নিক বর্জ্যে দূষিত হয়ে চলছে। তাই 2014 সালে গঙ্গাকে দূষিত ঘোষণা করা হয়। বিভিন্ন উদ্যোগের পরেও এই সমস্যা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখান থেকে পরিণতি আমরা কিন্তু পাইনি, পরিত্রাণ পাই ব্রাদার। এরপরে আসবো যমুনা নদীর দূষণ 2014 সালে দিল্লির যমুনা নদী সঠিকভাবে পরিশোধিত না হওয়া, পয় নিষ্কাশন, শিল্প বর্জ্য ও ধর্মীয় চিহ্নের কারণে গুরুতর দূষিত হয়ে পড়ে। এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল দিল্লি সরকারকে নদীতে পয় নিষ্কাশন বন্ধ করার একটা নির্দেশনাও দিয়েছিল। এরপরে আসবো তৃতীয় টাইপ অফ ওয়েস্ট, তা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট কোথা থেকে আসছে? সাধারণত এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলি আসে ব্যবহৃত সিরিঞ্জ, সূচ, ব্যান্ডেজ, গ্লাভস ইত্যাদি। এছাড়া রোগীর দেহ থেকে নির্গত রক্ত, মল, মূত্র ইত্যাদি থেকেও কিন্তু আসতে পারে। এছাড়া চিকিৎসা পরীক্ষার নমুনা ও রাসায়নিক পদার্থ যদি আমাদের পরিবেশের সাথে আন্তঃক্রিয়া ঘটায়, কিন্তু পরিবেশ দূষণও ঘটায়। তো বায়োমেডিক্যাল ওয়েস্ট খুবই বিপজ্জনক। এর কিছু যদি ভারতবর্ষে ইনসিডেন্ট বলি, দিল্লির বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্পত্তি 2019 সালে দিল্লির অনেক হাসপাতাল বায়োমেডিক্যাল বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করে সাধারণ আবর্জনার সঙ্গে মিশিয়ে ফেলেছিল, যার ফলে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে থাকে। তাই 2019 সালের এই ঘটনা কিন্তু হৃদয় বিদারক। দ্বিতীয় আসবো কোচির বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্পত্তি, যেটা ঠিক 1 বছর আগে ঘটেছিল 2018 সালে। কোচি কেরালার একটি হাসপাতালকে বায়োমেডিক্যাল বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করার জন্য চিহ্নিত করা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য কিন্তু গুরুতর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এরপরে আসবো হ্যাজার্ডিয়াস ওয়েস্ট বা বিপজ্জনক বর্জ্য পদার্থ। সো এই বিপজ্জনক আমরা তো এর আগে যেগুলো বললাম তার মধ্যেও তো হতে পারে, হ্যাঁ, রাসায়নিক কলকারখানার বিষাক্ত বর্জ্য, তেল শোধনাগারের বর্জ্য, এছাড়া ব্যাটারি শিল্প, ইলেকট্রনিক যন্ত্রাংশের বর্জ্য কিন্তু এই হ্যাজার্ডিয়াস ডিজার্টের মধ্যে অধিকভাবে পড়বে। তো যদি আমরা ভারতবর্ষের কিছু ঘটনা দেখি এই হ্যাজার্ডিয়াস ওয়েস্টের মাধ্যমে হয়েছিল, তো প্রথম আসে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 1984 সালে ইউনিয়ন কার্বাইড কোম্পানির গ্যাসের লিকেজের ফলে 5 লাখেরও বেশি মানুষ বিষাক্ত গ্যাসের শিকার হয়। এতে হাজার হাজার মানুষের মৃত্যু এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সৃষ্টিও হয়েছিল। তো এই দুর্ঘটনা থেকে বিপজ্জনক বর্জ্য পরিবেশ ছড়িয়ে পড়েছিল। এরপরে যদি আরেকটা ইনসিডেন্ট বলি তাহলে হচ্ছে ভাপি শিল্প দূষণ। এটি কিন্তু এখনো কিন্তু দূষণ করে চলেছে। 2010-এর দশকে গুজরাটের ভাপি শহর, যা একটি প্রধান শিল্পাঞ্চল, বিপজ্জনক বর্জ্য নিষ্পত্তির জন্য এটি পরিচিত। এখানকার রাসায়নিক শিল্পগুলির বর্জ্য জল এবং মাটি অধিকভাবে দূষিত করেছে, যার ফলে স্থানীয় জনসংখ্যার স্বাস্থ্য সমস্যার সৃষ্টি দেখা দিয়েছে। এছাড়া ইলেকট্রনিক ওয়েস্ট, বৈদ্যুতিক বর্জ্য। স্বাভাবিকভাবে বৈদ্যুতিক বর্জ্য আমরা বলতে পারি পুরনো কম্পিউটার, মোবাইল ফোন বা টেলিভিশন ইত্যাদি থেকে কিন্তু হতেই পারে। এছাড়া আমাদের বিভিন্ন রকম ভাবে পুরোনো দিনে বেশি হতো ব্যবহৃত ব্যাটারি, এছাড়া আমাদের ইউজড নষ্ট হয়ে যাওয়া প্রিন্টার, ফ্রিজ, ইলেকট্রনিক খেলনা, ইলেকট্রনিক যন্ত্রপাতি, এই সব কিন্তু এর পেছনে কিন্তু রয়েছে কারণ হিসাবে। তো আমরা দেখব যে ভারতবর্ষে এরকম কিছু নিদর্শন আছে কিনা। দিল্লির ই ওয়েস্ট অপচয় 2016 সালে দিল্লির সিলেমপুর এলাকায় ই ওয়েস্ট বিপুল পরিমাণে জমা হচ্ছিল এবং সঠিকভাবে পুনঃচক্রিত হচ্ছিল না, যার ফলে বিপজ্জনক পদার্থ যেমন সীসা, পারদ পরিবেশে ছড়িয়ে পড়েছিল। আরেকটি ঘটনা বলি, আপনারা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ই ওয়েস্ট দূষণ নিশ্চয়ই মনে রেখেছেন, 2017 সালে হয়েছিল। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের ই ওয়েস্টের অবৈধ পুনর্ব্যবহার ঘটনার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছিল। ইলেকট্রনিক ওয়েস্ট সঠিকভাবে নিষ্পত্তি না হওয়ায় মাটি ও জল দূষিত করেছিল, যা স্থানীয় জনগণের স্বাস্থ্যের উপর চরমভাবে একটা নেতিবাচক প্রভাব ফেলেছিল। আশা করি এই দূষণগুলি, বর্জ্য এবং এই বর্জ্যের প্রকারগুলি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। একটু লেন্দি হচ্ছে অন্যান্য ভিডিওর থেকে, কারণ অন্যান্য ইউনিটে এত আমি ডিটেইলে বলিনি, কারণ এখানে কিন্তু নীতি অনেক কিছু বিষয় থাকে যার কারণে দীর্ঘায়িত হচ্ছে। আশা করি আপনারা বুঝবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবারে আসবো ভারতে বর্জ্য দূষণ সম্পর্কিত কি কি নীতিমালা নেওয়া হয়েছে। এই নীতিগুলো অলরেডি হয়তো কিছু কিছু বলেছি, নতুন কিছুগুলোকে আমি বেশি করে আলোচনা করব। যেমন আসবো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2016। এখানে যেমন বর্জ্যটাকে আলাদা করে ফেলা, দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে লিকুইড, তরল, কঠিন এবং ইলেকট্রনিক ওয়েস্ট আলাদা করা থাকে, যাতে করে ওই ওয়েস্টগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে, অযথা বর্জ্য জমা না হয় তার চেষ্টা করে। 2016 সালে এটা ভালো একটা প্রয়াস ছিল। এছাড়া 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিশেষ উদ্যোগ স্বচ্ছ ভারত পরিকল্পনা নেওয়া হয়। দেশের সাফ সাফাই, খোলামেলা শৌচাগার নির্মাণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দিকে সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়া ই ওয়েস্ট নিয়ম বা বিধি 2016, এই বিধি ইলেকট্রনিক ওয়েস্টের সঠিক পুনঃচক্রন ও নিষ্পত্তির জন্য কঠোর নিয়মাবলী কিন্তু প্রবর্তন করে। এছাড়া নমামি গঙ্গে 2014
গঙ্গা নদীর দূষণ কমানোর জন্য এই বিশেষ অভিযান। এছাড়া বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2016, এই বিধি হাসপাতাল এবং ক্লিনিকগুলিতে বায়োমেডিক্যাল বর্জ্য যদি সঠিকভাবে নিষ্পত্তি না করা হয় তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের কথা তারা বলেন এবং সঠিক গাইডলাইন তারা সঠিকভাবে কিন্তু নির্ধারিত করে দিয়েছিল। বেশ, এই আইনগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা মাথায় রাখবেন। আমরা চলে আসবো পরবর্তী সাব ইউনিট, আর সাব ইউনিটের নাম হচ্ছে পরিবেশ, প্রাকৃতিক ও শক্তির উৎস। প্রাকৃতিক পরিবেশ আমরা যেটাকে আজ কিন্তু হারাতে বসেছি, আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আমরা যে সমস্ত শক্তির উৎস ব্যবহার করি সেগুলি আমাদের দৈনন্দিন জীবনকে কিন্তু সহজ করে তোলে এবং উন্নতির পথে পরিচালিত করে, দূষণটাকে কমিয়ে। এই বিশেষ আলোচনায় আমরা এখানে এবারে আলোচনা করব বিভিন্ন প্রাকৃতিক শক্তির উৎস এবং সেই সম্পর্কে স্বল্প কিছু আলোচনা। তো আমরা একে একে আসবো, এক একটি শক্তি নিয়ে আমরা তাদের সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। প্রথমে আসবে সোলার এনার্জি বা সৌর শক্তি। সৌরশক্তি হলো, অবশ্যই আপনারা জানেন, সূর্য থেকে প্রাপ্ত শক্তি, অর্থাৎ এটি একটি পুনর্নবীকরণযোগ্য একটা শক্তি এবং এই শক্তির উৎস যার ব্যবহার দিন দিন কিন্তু বাড়তে শুরু করেছে আমাদের মতো ভারতবর্ষে। ভারতবর্ষ সরকার থেকে সাবসিডিও দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। তো সৌর প্যানেলগুলির মাধ্যমে মুহূর্তেই বিদ্যুৎ উৎপাদন করা যায়। সৌরশক্তির ব্যবহার পরিবেশের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ এটি শক্তি উৎপাদনে কোনো দূষণ বা ক্ষতিকারক গ্যাস নির্গত করে না। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের বৈদ্যুতিক শক্তির জন্য অম্বলিত জ্বালানি থেকে আমরা কিন্তু অনেকটাই পরিত্রাণ পেয়েছি। জীবাশ্ম শক্তির পরিবর্তে এই সৌরশক্তি বা সোলার সিস্টেম আমরা ব্যবহার করতে দেখেছি 2015 সাল থেকে। 2015 সালে ভারত সরকার জাতীয় সোলার মিশন, ন্যাশনাল সোলার মিশন এর আওতায় 1 লক্ষ মেগাওয়াট সোলার শক্তি উৎপাদন লক্ষ্য নিয়ে কিন্তু এগোচ্ছে এবং এটি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান সোলার শক্তি উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে, অবধারিতভাবে আমরা বলতেই পারি। তাহলে 2000 কত সালে বললাম? 2015 সালে। এরপরে আসবো পরবর্তী যে আইনটা নেওয়া হয়েছে 2017 সালে, তা ছিল উজ্জ্বলা যোজনার সূচনা। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা চালু করেন, যার মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে আমরা জানি যে সোলার লাইট প্রদান করা হবে, এরকম তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা কিন্তু কার্যকরী করার কিন্তু প্রক্রিয়াও ক্রমাগত হয়ে আসছে। এরপরে আসবো সৌরশক্তি গেল, এবারে আসবো উইন্ড এনার্জি বা বায়ু শক্তি। বায়ু শক্তি হলো বাতাসের গতির উৎপাদিত শক্তি, অর্থাৎ বাতাসের গতিটাকে কাজে লাগানো হচ্ছে। যুগোপযোগী প্রযুক্তির মাধ্যমে উইন্ড টারবাইন ব্যবহার করে আমরা এই শক্তি সংগ্রহ করতে পারি। বায়ু শক্তির একটি উল্লেখযোগ্য সুবিধা হলো এখানে কোন রকম ভাবে নয়েজ ক্রিয়েট হয় না, শান্তিপূর্ণ, এবং এটি কিন্তু অবভিয়াসলি পরিবেশ বান্ধব। তবে এই কার্যকারিতা আবহাওয়ার উপর অধিকাংশভাবে নির্ভরশীল, যা কিন্তু একটি অন্যতম বাধা হিসেবে সূচিত হয়ে থাকে। এই বাতাস রিলেটেড ভারতবর্ষে কি কর্মসূচি, যেমন হচ্ছে বাতাস শক্তি উৎপাদন বৃদ্ধি। 2018 সালে ভারত 34,000 মেগাওয়াট উইন্ড এনার্জি উৎপাদন সক্ষমতা অর্জন করে 2018 সালে। টেক ইট ফর ইট, ওকে, টেক নোট ফর ইট। এটি দেশকে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম উইন্ড এনার্জি উৎপাদক হিসাবে প্রতিষ্ঠিত করে। এছাড়া
জাতীয় বাতাস শক্তি মিশন 2017 সালে ভারতবর্ষের বাতাস শক্তি উৎপাদনের জন্য ন্যাশনাল উইন্ড সিস্টেম মিশন NWSM চালু করা হয়, যা শক্তির উৎপাদন বাড়াতে সাহায্য করে। এছাড়া আসবো তৃতীয়, ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি পৃথিবীর নিজের তাপ থেকে উৎপাদিত হয়। এটি ভূতাত্ত্বিক গতিবিধি ও গরম স্রোতের মাধ্যমে পাওয়া যায়। ভূতাপীয় শক্তি স্থানীয়ভাবে ব্যবহারের জন্য একটি কার্যকারী উৎস হতে পারে, বিশেষ করে যেখানে ভূতাপীয় ক্রিয়াকলাপ প্রচুর। ওকে, যদি আমরা এবারে আইনগত দিক থেকে আসি, ভূতাত্ত্বিক শক্তি গবেষণা এটি 2013 সালে ভারতের তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং লাদাখ অঞ্চলে ভূতাত্ত্বিক শক্তি উৎপাদন নিয়ে গবেষণা শুরু করা হয়। এছাড়া গিয়াথার্মাল অর্থাৎ এটাকে আমি যদি বলি জিওথার্মাল বেটার হবে, জিওথার্মাল শক্তি প্রকল্প 2019 সালে ভারত ভূতাত্ত্বিক শক্তির ব্যবহার বাড়ানোর জন্য একটি বৃহত্তম প্রকল্প শুরু করে, যার মাধ্যমে জিওথার্মাল শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা ও উন্নয়ন পরিকল্পনা কিন্তু করা হয়েছিল। এরপরে আসবো পরবর্তী যেটা এনার্জি, তা হচ্ছে ওয়াটার এনার্জি বা জল শক্তি। জল বা জল শক্তি বা হাইড্রো পাওয়ার যেটাকে বলি আমরা, হলো জল ধারার গতির মাধ্যমে, অর্থাৎ একটা জলধারা থাকবে, সেখানে গতির মাধ্যমে একটা পাওয়ার জেনারেট করা হবে। বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মাধ্যমে আমরা এই শক্তি ব্যবহার করতে পারি। জল শক্তি পরিবেশের ভারসাম্যের জন্য ক্ষতিকারক নয় এবং আমরা জানি এটি একটি স্থায়ী শক্তির উৎস। জল শেষ হবে না, কারণ আমরা জানি পৃথিবীর 1 ভাগ স্থল 3 ভাগ জল। তবে জল পরিবেশের উপর প্রভাব ফেলার কারণে বাঁধ নির্মাণের আগে অনেক কিছু আমাদের ভাবতেও হয়। এছাড়া আমরা জানি নেক্সট যদি আমরা প্রকল্পের কথা বলি, নিরবীকরণযোগ্য শক্তি এর উন্নয়ন প্রকল্প 2014 সালে শুরু হয়। ভারত সরকার 2014 সালে বড় ধরনের জলবিদ্যুৎ প্রকল্প শুরু করে, যার মাধ্যমে 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছিল। এছাড়া নদী সংরক্ষণ ও শক্তি সংরক্ষণ 2016 সালে ভারতে নদী সংরক্ষণ ও জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে আমাদের ভারতবর্ষের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড অঞ্চলে এই বিশেষ প্রযুক্তি বা বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া আর যদি এনার্জি আসে, তা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ওকে, বা জীবাশ্ম শক্তি। জীবাশ্ম শক্তি হলো জীবাশ্ম জ্বালানি এবং এই জ্বালানি থেকে উৎপন্ন শক্তি, যেমন কয়লা, যেমন তেল, যেমন আমরা বলতে পারি প্রাকৃতিক গ্যাস। যদিও এটি প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করতে সহায়তা করে থাকে, তবে এখানে ওয়ান্স এগেন ভেরি টাফ টু ফাইন্ড। ওকে, কারণ যত সময় যাচ্ছে এইগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কমেও আসছে। ওকে, সো মোটামুটি আমরা কিন্তু পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে সমস্ত সাব ইউনিটগুলোকে কভার করার চেষ্টা করলাম। ওকে, যদি কোনো অংশ ছেড়ে গেলাম বা যদি কোনো অংশ আলোচনার প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামতও অবশ্যই প্রদান করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।